আমি মনে করি এই ইমেজটা কিন্তু সেই ক্ষেত্রেও কাজে লাগানোর একটা বড় সুযোগ রয়েছে। জি জি, আমি ডক্টর মনসুর আপনার কাছে আবার আসবো। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরে আপনি নিজেই বললেন, যদি বলি যে 2009 থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নিয়েছে তখন মানে $630 সম্ভবত মাথা পিছু আয় ছিল, এবং সেটা বেড়ে এখন $1314, যেটা সরকারি ভাবে বলা হচ্ছে, বিশ্বব্যাংকের হিসাবে নয়, বিশ্বব্যাংকের হিসেবেও $1080। তো এই যে আমরা যদি বলি যে 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর কিন্তু সেটি ছিল $200 মতো, আরো কম ছিল, $120 ছিল, এবং সেটা হয়তো 120 থেকে $200 মধ্যে ছিল। সেটা 37 বছরে আমরা $630 গেলাম। আর এই গত 6 বছরে যদি বলি সেটা অনেক অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনার কি মনে হয় কারণটা কি? এটার মূল কারণ এই ঘুরে কিন্তু ওই তিনটে ফ্যাক্টরি আসবে। একটা হচ্ছে যে প্রবৃদ্ধি। বাংলাদেশের প্রবৃদ্ধিটা 80 দশকে ছিল 3%, তারপরে 90 দশকে 4%, তারপরে 5 একটু হয়ে আবার 6 চলে গেলাম আমরা। এখন আমরা 6 আটকে আছি ফর নাও। তো এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল, এবং 6 একটা রেসপেক্টেবল লেভেল। এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে যে আমাদের ম্যাক্রো স্টেবিলিটিটা অনেক এখন অনেক স্ট্রেংথেড হয়েছে। আগে আমরা কিন্তু প্রায় আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজে যেতাম। 80 দশকের কথা, খুবই করুণ অবস্থা, মানে অলমোস্ট পিঠ দেওয়ালে টাকা অ্যান্ড ইউ হ্যাভ টু গেট মানি। গ্রিকের যে অবস্থাটা এরকম, না টাকা না আসলে পরে আমি ইম্পোর্ট পেমেন্ট করতে পারবো না। সেই সিচুয়েশন থেকে আমরা 90-এর দশকে উত্তরণ করেছি। করে এখনকার ইস্যু আমরা এমন একটা কমফোর্টেবল স্টেট আছে যে আমাদের রিজার্ভ এখন $25 বিলিয়ন এবং আরো ঊর্ধ্বমুখী যাচ্ছে। আমাদের সামগ্রিকভাবে অর্থনীতি স্থিতিশীলতা একটা এনভিয়েবল সিচুয়েশন। ভারতের চাইতেও আমাদের স্থিতিশীলতা কিন্তু অনেক ভালো। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, আমাদের প্রবৃদ্ধিটা কিন্তু খুব স্থিতিশীল। আইএমএফ এর একটা হিসাব করেছে যে বাংলাদেশ হচ্ছে মোস্ট স্টেবল গ্রোথ কান্ট্রি। অর্থাৎ আমাদের মুভমেন্টটা হয় না। এটা কি স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশনের জন্য অর ইট ইজ এ জেনুইন মুভমেন্ট সেটা আমি জানি না, কিন্তু যেটা সরকারি তথ্য যেটা আছে তাতে আমরা মোটামুটি ভাবে মোস্ট স্টেবল ইন টার্মস অফ গ্রোথ পারফরমেন্স। এটা একটা ফ্যাক্টর। আর 3 নম্বর যেটা হচ্ছে যে 2 নম্বর এক্সচেঞ্জ রেটটা, বিকজ অফ ম্যাক্রো স্টেবিলিটি, বিকজ অফ গুড পারফরমেন্স অন গ্রোথ, এই এক্সচেঞ্জ রেটটা আমাদের খুবই স্টেবল হয়েছে গত কয়েক বছর ধরে। এবং এটা হওয়াতে যেটা হয়েছে, অতীতে আমরা টাকার টার্মসে কিন্তু আমাদের প্রবৃদ্ধি অনেক হয়েছে, কিন্তু এক্সচেঞ্জ রেট একই সাথে আবার ডিভ্যালু হওয়াতে ডলারে আমাদের আর বেশি আগাতে পারে না। ইটস লাইক বানর ওই তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মতো, আমরা উঠছি টাকার টার্মসে, ডলার টার্মসে নেমে যাচ্ছি। ফলে ওই এই জিনিসটা ওইভাবে এগুতে পারে নাই। যেহেতু এক্সচেঞ্জ রেটটা স্টেবল হয়ে গেছে, প্রবৃদ্ধিটা আমরা বজায় রাখতে পারছি, এবং পার ক্যাপিটা মাথাপিছু আয়ের মূল আরেকটা হচ্ছে যে আমাদের পপুলেশন গ্রোথটা কমে এসছে, কাজে সেটাও আমাদেরকে সাহায্য করছে মাথাপিছু আয় বাড়িয়ে। এবং এই এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে কি মানে আমাদের ফরেন রিজার্ভ বা এক্সচেঞ্জ রেটের মধ্যে আমাদের সবচেয়ে বড় অবদান হয়েছে আমাদের এক্সপোর্ট পারফরমেন্স খুবই ভালো ছিল, আর রেমিটেন্স। এই দুটোই হচ্ছে ফাউন্ডেশন ফর আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের, যেটার মাধ্যমে আমরা রিজার্ভ বিল্ড আপটা করতে পেরেছি। আমাদের বাংলাদেশী একমাত্র দেশ সাউথ এশিয়াতে বলবো যেটা অলমোস্ট এভরি ইয়ার, এই বছর শুধু হয় নাই কিন্তু প্রত্যেক বছরই গত অনেক বছর ধরে আমরা ভার্চুয়ালি কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কান্ট্রি। এটা খুবই এনভিয়েবল ছিল না, একটা সময় 80 দশকে ছিল না, সবসময় আমরা 90-এর প্রথম দিকেও ছিল না, পরে আস্তে আস্তে এটাকে আমরা নিয়ে এসেছি। সেটার মূল কারণ হচ্ছে আমাদের রপ্তানির আমাদের যে গতিশীলতা আছে সেটা, এবং আমাদের রেমিটেন্সের যে গতিশীলতা, এই দুটোই আমাদেরকে একটা ফাউন্ডেশন হিসেবে ব্যালেন্স অফ পেমেন্টকে শক্তিশালী করেছে, ম্যাক্রো স্টেবিলিটি করেছে। আর আই মাস্ট গিভ ক্রেডিট অলসো আমাদের সরকারের বাজেট ম্যানেজমেন্ট। আমরা রেভিনিউ তো অর্জন করতে পারিনি ঠিকই, কিন্তু আমরা কিন্তু ফিসক্যাল ডেফিসিটকে খুব বাড়তে দেইনি কোনো সময়, এবং যে কারণে বাংলাদেশ একটা দরিদ্র দেশ হয়েও ফিসক্যাল বার্ডেন, যেটা ডেট বার্ডেন বলা হয়, ডেট টু জিডিপি রেশিও গত 10 বছরে আপনি ধরেন 50 থেকে কমে এখন 40-এ নেমে এসছে। এটা একটা এনভিয়েবল সিচুয়েশন, এবং এটাও কিন্তু এই আমাদের ম্যাক্রো স্টেবিলিটি এবং এই যে সামগ্রিকভাবে যে মুদ্রার মান ধরে রাখা, এই জিনিসগুলোকে সহায়তা দিয়েছে। তো এইসব মিলিয়েই কিন্তু কোনো কিছু একটা সিলভার বুলেট এখানে হয় না, অনেকগুলো জিনিস একসাথে কাজ করলে একটা আউটকাম আসে, একটা মোমেন্টাম এসেছে একটা সময়ের পরে। যে আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনামুল হক, রাজশাহী ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলছি। বলেন। পিআরএ স্যার, আহসান মনসুর স্যারের কাছে আমি একটু বিষয় কাইন্ডলি জানতে চাচ্ছি যে দক্ষিণ আফ্রিকা
অনেক বছর আগে নিম্ন মধ্যম আয়ের দেশের জায়গাটায় চলে গেছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের ঘোষণা অনুযায়ী আমরা নিম্ন মধ্যম আয়ের এই দিকে চলে গেলাম। আমার জানা বিষয় স্যারের কাছে যে আসলে এটা একটা ক্রাইসিস জোন কিনা, যে এখানে যাওয়ার পরে অনেকগুলো দেশ কিন্তু আটকে আছে, তারা কিন্তু আর উচ্চ মধ্যম আয়ের দেশে কিন্তু আর শিফট করতে পারছে না। তো বাংলাদেশ এই রিস্ক এরিয়া বা রিস্ক একটা জোনে কি পড়ে যাবে কিনা একটু যদি কাইন্ডলি এই বিষয়ে একটু বলতেন। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং টপিক, যেটা আমরা বলি সাধারণত যে মিডল ইনকাম ট্র্যাপ। এটা সাধারণত নিম্ন মধ্যম আয়ের দেশে না, উচ্চ মধ্যম আয়ের দেশে এই ট্র্যাপটা হয়ে যায়। আমাদের বেস্ট এক্সাম্পল হচ্ছে আর্জেন্টিনা। 1920 দশকে আর্জেন্টিনাকে চিন্তা করা হতো মোর ডায়নামিক দেন দ্য আমেরিকা, ইউনাইটেড স্টেটস, এবং ধরা হতো যে আমেরিকাকে তারা ক্রস করে চলে যাবে। কিন্তু বিভিন্ন কারণে তারা ট্র্যাপড হয়ে গেল। ব্রাজিল ট্র্যাপড হয়ে গেল, সাউথ আফ্রিকা ট্র্যাপড হয়ে গেছে। এদিকে আমাদের ফিলিপিন্স একটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধিশীল দেশ ধরা হতো 60-এর দশকে, তারা মিডল ইনকাম ট্র্যাপে পড়ে গেছে। তো ট্র্যাপ থেকে বের হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা যদি দেখি, কোরিয়া একমাত্র দেশ আমি যেটা দেখতে পারি জেনুইন কান্ট্রি। সিঙ্গাপুর হয়েছে অবশ্যই, সিঙ্গাপুর একটা ছোট দেশ, হংকং হয়েছে, সেটা একটা ছোট দেশ, কিন্তু একটা বৃহত্তর ইকোনমি হিসাবে দক্ষিণ কোরিয়াই একমাত্র যে এই মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হয়ে আমাদের এশিয়ার মধ্যে উচ্চ ইনকামের দেশে একটা রিয়েল ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়েছে। তো এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ এটা এমনি হয় না। উচ্চ আয়ের দেশে যেতে হলে, উন্নত দেশে পরিণত হতে হলে আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হতে হবে, আমাদের পলিটিক্স উন্নত হতে হবে, আমাদের গভর্নেন্স উন্নত হতে হবে, আমাদের বিচার ব্যবস্থা উন্নত হতে হবে, আমাদের ইকোনমিক ম্যানেজমেন্ট অনেক সফিস্টিকেটেড হতে হবে, সুশাসন থাকতে হবে। এগুলো না হলে একটা দেশ বা জাতি উন্নত হতে পারে না। কাজেই আমরা রাতারাতি ওই পর্যায়ে যেতে পারবো না। সবকিছুকে যদি আমরা সংহত করতে পারি, তাহলে আমাদের অগ্রযাত্রা শেষ সীমার দিকে চলে যেতে পারবে। ডক্টর নাজনীন, আপনার কাছে আসবো। যেটা ডক্টর মনসুর বলছিলেন যে এটা সরকারের অর্থনৈতিক ম্যানেজমেন্ট এটা কৃতিত্ব আছে। সামগ্রিকভাবে আমরা সরকারকে কতটা কৃতিত্ব দিতে পারি? সরকার তো আসলে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা রাখেন। কাজ তো বড় কাজটা এখন কিন্তু আমাদের এই পুঁজিবাদে বা এই সমাজ ব্যবস্থায় কিন্তু প্রাইভেট সেক্টরেই করে। সেই ক্ষেত্রে সত্যিকারের আসলে ক্রেডিটটা দিতে হবে দুইজনকে, কারণ প্রাইভেট সেক্টর কাজ করেছে, সরকার এটাকে ম্যানেজ করেছে, এবং সেই ক্ষেত্রে ম্যাক্রো ইকোনমিক ওভারঅল ম্যানেজমেন্ট উইথ অল আমাদের উইকনেসেস আছে, সেটা না হলে হয়তো আমরা আরো আগে এই পর্যায়ে চলে আসতাম বা আমাদের গ্রোথ আরো বেশি এখন হতো। সেই উইকনেসগুলো সহই আমাদের প্রাইভেট সেক্টর কাজ করেছে, সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে সরকারকে এই ফ্যাসিলিটেটরের ভূমিকা রাখার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে এই অর্জনের জন্য সরকারি এবং বেসরকারি খাত দুটোই কাজ করেছে, যার যার ভূমিকায় সে কাজটা করেছে। এবং সেখানে বরং বলতে হবে, আমি সরকার বলতে চাই না, আমি বলতে চাই যে রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু অনেক সময় আসলে অগ্রগতিকে আসলে কিছুটা বাধাগ্রস্ত করেছে। আমি বলবো যে গতিতে অগ্রগতি হতে পারতো সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তবে যেহেতু এখন ওভারঅল ম্যানেজমেন্টটা ভালো হয়েছে, কিছু ক্রেডিট তো অবশ্যই আমাদের সরকারকে দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা আসানিস মনসুর মেনশন করলেন, যে সুশাসনের বিষয়টি, যে আমরা এই পর্যায়ে আসতে গিয়ে আসলে আমরা সুশাসনকে কতটা জলাঞ্জলি দিয়েছি, আমরা সুশাসনকে কতটা সাথে রাখতে পেরেছি, এটা কিন্তু দর্শক যে প্রশ্নটা করলেন সেই আগামীর পথ চলার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার সুশাসন যদি সাথে না থাকে, আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে যাওয়ার সময় যতখানি না সেটাকে ফিল করেছি, এখন আগামীর যাত্রায় কিন্তু সেটা ভীষণভাবে দরকার হবে। কারণ এখন দেখছেন যে আমার এই 1080 থেকে আমার 4000-এ চলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি 3 বছরের মধ্যে সেই 4000-এ যেতে চান, সেটাই যদি যেতে চান, তাহলে কিন্তু এই সুশাসনের জায়গাটাকে বাদ দিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব না। কাজেই সরকার ক্রেডিট পাওয়ার যোগ্য ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের জন্য, কিন্তু বেসরকারি খাত যে এগিয়ে এসেছে, আমাদের আমি বলবো যে আমাদের রপ্তানি খাত বিশেষ করে অত্যন্ত এই গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসেও আমরা কিন্তু দেখেছি যে আমরা টিকে আছি ভালোভাবে। সে পৃথিবীর খুব অল্প কটি দেশ যারা রপ্তানিতে পজিটিভ গ্রোথ ওই সময় অর্জন করেছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। এবং এই বছরও যে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা গেছি,
একটা লম্বা সময় পর্যন্ত। সেই তারপরও কিন্তু যদিও যতখানি প্রবৃদ্ধি হওয়ার আশা করা হয়েছিল ততখানি না হলেও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু যথেষ্ট হয়েছে। সেই বিচারে আমি বলবো যে একটা যৌথ ভূমিকাতেই আজকে আমাদের এই অর্জন, এবং এই যৌথ ভূমিকাটা আগামীতে আরো জোরদার করার ক্ষেত্রে সরকারের বরং ভূমিকাটা যেটা হওয়া উচিত ছিল আগে সেই জায়গায় আরো বেশি মাত্রায় যেতে হবে। তবে আমি ম্যাক্রো ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের ইনফ্লেশনকে যেভাবে আমরা কন্ট্রোল করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা প্রবৃদ্ধি অর্থাৎ প্রবৃদ্ধির গতিটাকে একটা সম্মানজনক মাত্রায় আমি বলবো যে ধরে রাখতে পেরেছি, সেই জায়গাটাতে আমাদের বোধহয় নিজেরা বা সরকারকে একটা ক্রেডিট দিতেই হয়। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে আসবো যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আগামী 3 বছরের মধ্যেই মধ্যম আয়ের দেশে যাবেন, সেটা যদি 3 বছর না ধরে আমরা 6 বছরও ধরি, কারণ 2021 সালের মধ্যে সরকারের একটা টার্গেট আছে যাওয়ার, তো তাহলে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি কি বা কি কি করতে হবে আরো? আমার মনে হয় প্রথম যখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, আমি আসলে এতদিন পর্যন্ত ভেবেছিলাম আসলে নিম্ন মধ্য আয়ে উন্নীত হওয়াটাই আমাদের টার্গেট, এবং সেটা অর্জন করেই আমরা উৎফুল্ল উল্লসিত। তো আজকে যখন বলা হচ্ছে যে না নিম্ন মধ্যম আয়ের, নিম্ন শব্দটা আর থাকতে পারবে না, উচ্চ মধ্যম আয়ের, তখন আসলে একটু বিভ্রান্তিতে পড়ে গেছে। তাহলে আসলে আমরা কি চাচ্ছি? কেননা উচ্চ মধ্যম আয়ে উন্নীত হবার জন্য যে মাথাপিছু আয় দরকার $4,200, এটি 3 বছরের মধ্যে অর্জনযোগ্য না। আমার কাছে বরঞ্চ মনে হয় যে প্রধানমন্ত্রী হয়তো বুঝাতে চেয়েছেন যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের কাতারে যে ঢোকার, ওটিও আরেকটি এই মধ্যাবস্থার একটা প্রক্রিয়া, সেটা বোঝাতে চেয়েছেন কিনা, এবং সেটির জন্য 2018 মানে 3 বছরের যে কথাটি সেটির সাথে মিলে যায়। আমার মনে হয় ওটি হয়তো বুঝিয়ে, প্রকারান্ত ওটি বুঝিয়ে থাকেন। আর যেটি আমরা আলাপ করছি যে ট্র্যাপ বা ফাঁদের কথা, এবং সেটির জন্য যে ধরনের বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার উচ্চ মধ্যম আয়ের জন্য, যে গুণগত মানের প্রবৃদ্ধি, সেটির জন্য যে ধরনের পরিস্থিতি, আমরা সেই জায়গায় এখনো নেই। আমরা এখনো মূলত যেটাকে আমরা বলি বেসিক যে ধরনের জিনিসগুলো, সেগুলোই তৈরি করছি দেশের ভিতরে, যেটি দিয়ে প্রবৃদ্ধিকে গতি সঞ্চার করা যাবে। আমরা বিনিয়োগ চাচ্ছি এবং বিনিয়োগের জন্য ভৌত অবকাঠামো তৈরি করছি। আপনি একটু আগে বলছিলেন যে সরকারের অবদান কতটুকু, এবং সেটি এখানেই যে সরকার বিগত ধারাবাহিকভাবে বিগত 6 বছর কালে অবকাঠামো খাতে যে ধরনের বিনিয়োগ হয়েছে এবং তার ফলে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, সেটা বিনিয়োগের ক্ষেত্রেও সেটি কিন্তু আমরা পেয়েছি। এটা এবং ম্যাক্রো ম্যানেজমেন্ট বা ওগুলো তো রয়েছে, সেটির সাথে আবার এটিকেও গুরুত্ব দিতে হবে। কিন্তু এই বিনিয়োগ দিয়ে কিন্তু আসলে এই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে যাওয়াটির সুযোগ নেই। এটির ক্ষেত্রে আরেকটি গুণগত ধাপের পরিবর্তন দরকার, এবং সেই রকম বিনিয়োগ, যেমন আমি যদি খুব পরিষ্কার করে বলি যে সেটির জন্য যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস বা এগুলোর যেমন প্রয়োজন রয়েছে, সেটির জন্য দেশীয় বিনিয়োগের পাশাপাশি প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ এখানে আসতে হবে। এবং সেটির জন্য যেটি বলা হচ্ছে যে সুশাসনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেখানে। আবার সংস্কারের বিষয়গুলো যেটি বলা হচ্ছে যে আমাদের এখানে আমরা একটা জায়গা আটকে আছে, যেখান থেকে বেরোতে পারছি না, সেটা হলো অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন সময় করা হয়নি। ফলে এতদিন পর্যন্ত আমরা যে সুবিধাটুকু অন্যান্য ভাবে পেয়ে এসেছি, তা দিয়ে যতটুকু এগোনে গেছে, আগামীতে এই সূচকগুলো দিয়ে খুব বেশি দূর আগানো হয়তো কষ্টকর হবে। ফলে সেই জায়গাগুলোতে গুণগত পরিবর্তন আনার জন্য উদ্যোগগুলো আগামীতে প্রয়োজন হবে। আমার মনে হয় যে একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভিতরে আছি, এবং সেটি সকলেই আমরা চালিয়ে যাচ্ছে। সরকার তো অবশ্যই সামনে থেকে রয়েছে। এটি যদি চলতে থাকে অবশ্যই একটা পর্যায়ে গিয়ে আমরা এই উচ্চ মধ্যম আয়ের দেশে অবশ্যই পৌঁছাতে পারবো। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা আগামী 3 বছরই যাব, এটি হয়তো একটু উচ্চাভিলাষী, কিন্তু সেই